আপনারা আমাকে ভালোবাসেন, এই যে মানুষ আমাকে ভালোবাসে, এইটা মানে স্যার জীবনের সব থেকে বড় প্রাপ্তি। এর থেকে আসলে বড় কোনো প্রাপ্তি আছে বলে আমি মনে করি না। আর বিশেষভাবে হচ্ছে আমি রেআইটিকে ধন্যবাদ জানাই যে আজকে হচ্ছে আমি জাপানে আছি, আমার স্বপ্নটা পূরণ হয়েছে। এটার পেছনে রেআইটির অবদানটা সব থেকে বড়। তো মানুষ অবদান স্বীকার করাটাই হচ্ছে স্বাভাবিক। যারা না করে তারা তার মানুষের কাতারে থাকে না। তো আমি জীবনে যত বড়ই হই না কেন, যত ভালো অবস্থানেই থাকি না কেন, আমি সবসময় মনে করি এবং সবসময় সবাইকে বলি যে না, এর মাধ্যমে হচ্ছে আমি জাপানে আসছি, ওনারা আমাকে জাপানে পাঠাইছে, ওনারা আমাকে হেল্প করছে, সব থেকে সাহায্য করছে। এটা এর জন্য আমি তাদের প্রতি সবসময় কৃতজ্ঞ। আসসালামাইকুম। আমাদের আজকের বিশেষ একটা সেশনে আমাদের প্রিয় অ্যাপ্লিক্যান্ট ছিলেন এমডি সাইফুল ইসলাম সবুজ। তিনি জাপানে গিয়েছেন। আমরা একটু তেনার সাথে পরিচয় হব আবার। জাপানে যাওয়ার আগে তো অবশ্যই পরিচয় হয়েছি। দীর্ঘদিন, কতদিন হচ্ছে জাপান গেছেন? আমি তো স্যার জাপান আসছি 1 বছর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ। তো আপনার একটু যদি গ্রামের বাসার ঠিকানা প্লাস হলো জাপানে কোথায় বসবাস করছেন যদি একটু বলতেন। আচ্ছা, আমার হচ্ছে গ্রামের বাড়ি হচ্ছে মূলত মাদারীপুর, কিন্তু মানে আমার জন্ম বা আমাদের বেড়ে ওঠা হচ্ছে ঢাকাতে। তো ঢাকা বাসাবো খিলগাঁওতে হচ্ছে আমরা থাকি। সেখানে হচ্ছে আমরা ছোট থেকে আমাদের জন্ম হয়েছে সেখানে, বড় হয়েছি সেখানে। আর এখন হচ্ছে বর্তমানে হচ্ছে আমি জাপানে আছি। জাপানে হচ্ছে টোকিওতে, কাতসুশিকাকু সিটিতে, আউটো স্টেশনের সাথে হচ্ছে আমাদের বাসা। তো এখানে আমি, আমার বড় ভাই, আমরা সবাই আমার ফ্যামিলি আর কি একসাথে থাকি। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো প্রথমে যখন গিয়েছিলেন তখন তো জাপানে জাপানিজ কোম্পানি ডরমেটরিতে ছিলেন, এখন বড় ভাইয়ের সাথেই থাকা থাকা হচ্ছে। না, আমি হচ্ছে এসে আমার মানে আমার কোম্পানি থেকে আমার ভাইয়ের বাসাটা কাছে ছিল, আনফরচুনেটলি। তো যার কারণে হচ্ছে আমি আমার ভাইয়ের বাসাতেই উঠি এবং এখানেই আর কি থাকি, ফ্যামিলির সাথেই, শুরু থেকে ফ্যামিলির সাথেই থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আজকে আমরা সাইফুল সাহেবকে পেয়েছি। আহ, যেহেতু মানে জাপানের ব্যস্ত লাইফ, এই ব্যস্ত লাইফ থেকে এবং প্রবাস লাইফ একটু কষ্টকরও থাকে এবং টাইমটা খুবই সংকীর্ণ থাকে। তার মধ্যে থেকে ওই ব্যস্ততার সময় আমরা কিছু সময় আপনার কাছ থেকে নিব। আপনি একটু আমাদের সময় দিবেন। জি, আপনারা আসলে অবশ্যই স্যার। জাপানের অভিজ্ঞতা থেকে বিষয়গুলো শেয়ার করবেন, অর্থাৎ জাপানগামী যারা জি, আছে বা যারা আমাদের মাধ্যমে জাপানে যেতে চাচ্ছে, হ্যাঁ, তাদের জি, রিয়েল জিনিসটাই, ভিউটাই আসলে আমরা তাদের সামনে তুলে ধরতে চাচ্ছি আপনার মাধ্যমে। ঠিক আছে? জি। থ্যাংক ইউ আপনার পরিচয় দেওয়ার জন্য। তো ফার্স্ট অফ অল, আমাদের রেও আইটি কনসালটেন্সি সম্পর্কে প্রথমে কিভাবে জানতে পেরেছিলেন যে আসলে আমরা ভিসা প্রসেসিং করে থাকি? আচ্ছা, আমি প্রসেসিং কিভাবে জানতে পেরেছি সেটার আগে হচ্ছে আমি আমার মানে একটু বিষয়টা বলে নিই। এটা হচ্ছে আমি মানে জাপানে আসার জন্য আমার পরিকল্পনা প্ল্যান শুরু হয় হচ্ছে 2022 সাল থেকে। তো 2022 সালে হচ্ছে আমি জাপানিজ ভাষা মানে স্টাডি শুরু করি, পড়ালেখা শুরু করি। তো 2023 সালের এপ্রিল সেশন স্টুডেন্ট ভিসার জন্য হচ্ছে মূলত আমি অ্যাপ্লাই করেছিলাম। তো যে কোনো কারণে হচ্ছে আমার স্টুডেন্ট ভিসাটা রিজেক্ট হয়ে যায়, সিও। তো রিজেক্ট হওয়ার পরে আসলে আমি অনেক জায়গায় ঘুরতেছিলাম, অনেক এজেন্সিতেই গিয়েছিলাম। তো আসলে রিজেক্টেড স্টুডেন্টদের ফাইল নিয়ে আসলে কেউ কাজ করে না। তো স্টুডেন্ট ভিসাটা আসলে আমার জন্য কমপ্লিকেটেড হয়ে গেল। তো কি করব ভাবতেছিলাম, এর মাঝখানে ডিসিশন পাচ্ছিলাম না আসলে কোথায় যাব, কি করব। আর তখন আসলে ওইভাবে বাংলাদেশ থেকে আসলে কোন এজেন্সি গুলো জব ভিসা নিয়ে কাজ করে বা ভালো, সিকিউর, এই ধরনের আসলে প্রতিষ্ঠান সম্পর্কে আমার ওরকম একটা আইডিয়া ছিল না। তো পরবর্তীতে হচ্ছে আমি প্রায় 1 বছর হচ্ছে ঘুরছি শুধু, মানে বিভিন্ন জায়গায় গেছি আমি। যাওয়ার পর আচ্ছা আসলে কারোর সাথে কথা বলে আসলে আমার মনে হয় নাই যে না, এদের মাধ্যমে আসলে জাপানে যাওয়া যাবে বা এরা আসলে আমাকে হেল্প করতে পারবে বা আমাকে প্রসেসিং এর বিষয়ে আমাকে ভালো একটা আইডিয়া দিতে পারবে। তো এইভাবে খুঁজতে খুঁজতে হঠাৎ করে হচ্ছে আমি একদিন হচ্ছে অনলাইনে হচ্ছে মূলত রেওয়ার বিজ্ঞাপন দেখলাম এবং হচ্ছে আমার এক ফ্রেন্ড ছিল, ওই ফ্রেন্ডের বড় ভাই হচ্ছে মানে রেওয়া আইটি থেকে হচ্ছে জাপানে গিয়েছিল স্টুডেন্ট ভিসাতে। তা মাশাআল্লাহ। আমিও জানতাম না, বাট আমি হচ্ছে রেওয়ার অফিসে যাওয়ার পরে তার ছবি দেখে তখন হচ্ছে বিষয়টা জানলাম যে সে এখানে ছাত্র। তখন মানে মোটামুটি আমার একটা আইডিয়া হয়ে গেল যে না, সে যেহেতু এখান থেকে প্রসেসিং করে যেতে পারছে, তো আমিও হয়তো বা এখান থেকে প্রসেসিং করে যেতে পারবো। তো অনলাইনের মাধ্যমে জানলাম, তারপর হচ্ছে আরো খোঁজ খবর নিলাম, তার থেকেও বললো যে না, ওনারা হচ্ছে ভালো, প্রসেসিং এর বিষয়গুলো হচ্ছে ওনারা খুব সেন্সিটিভ ভাবে দেখে এবং খুব
ভালোভাবে হচ্ছে ফাইলের কাজগুলো করে তো আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আজকের এই সেদিনের অনুপ্রেরণা হয়তো আজকে আপনাকে জাপান পৌঁছে দিয়েছে। সমস্ত কিছু হ্যাঁ আল্লাহ তাআলাই করেছেন, আমরা আপনার জন্য চেষ্টা করছি, যার কারণে হ্যাঁ অবশ্যই। আপনি পেয়েছেন। তো জাপানে যাওয়ার পিছনে আসলে মেইন কারণটা কি? হ্যাঁ, মানে সিদ্ধান্তটা কেন নিয়েছিলেন যে জাপানেই যাওয়া লাগবে? আচ্ছা, আহ, মানে আমি যখন ডিসিশন নিয়েছিলাম তখন হচ্ছে মূলত আমার দুইটা কারণ ছিল। সেটা হচ্ছে আমার হচ্ছে মেজো ভাই, উনি হচ্ছে জাপানে থাকে হচ্ছে প্রায় 2015-16 সাল থেকে হচ্ছে উনি জাপানে আসছে। তো উনি হচ্ছে স্টুডেন্ট ভিসাতে এসেছিল। তো উনি হচ্ছে আইটি সেক্টর হচ্ছে ওনার ব্যাকগ্রাউন্ড, উনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো মাশাআল্লাহ। ওনার থেকে আসলে জাপানের লাইফের গল্প শুনতাম, জাপানের লাইফস্টাইল শুনতাম। খুব সুন্দর জায়গা, মানুষ, কালচার, লাইফ সেট, মানে নিরাপত্তা, মানে তাদের জীবন ব্যবস্থাটাই অনেক মানে ডিফারেন্ট ছিল। তো এইগুলো শুনে আসলে তখন থেকেই মানে একটা ভালো লাগা কাজ করতো যে জাপান যাব। তো বাংলাদেশে থাকতে হচ্ছে আমি জব করতাম, কিন্তু হচ্ছে একটা জিনিস ফেস করলাম, সেটা হচ্ছে দিন দিন আসলে বাংলাদেশের জব সেক্টরটা অনেক ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, যারা হচ্ছে মানে গ্রাজুয়েশন কমপ্লিট করে হচ্ছে মাত্র বের হইতেছে, এদের জন্য আসলে মানে ওই রকম জব অপরচুনিটি আসলে বাংলাদেশে নেই। এটা হচ্ছে বাস্তব কথা। মানে একটা লোক গ্রাজুয়েশন কমপ্লিট করে, মাস্টার্স কমপ্লিট করে, সে যে তার যোগ্যতা অনুযায়ী একটা জব করবে, চাকরি করবে, সেই অপরচুনিটিটা আসলে বাংলাদেশে এখন খুব কম। তো যার কারণে হচ্ছে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে, সঠিক কথা নাই। হ্যাঁ, যার কারণে হচ্ছে ম্যাক্সিমাম মানুষ আসলে বাইরে চলে যাওয়ার জন্য প্ল্যান করে। তো আমি তখন চিন্তা করলাম যে আমার যেহেতু মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে, তো আমি হচ্ছে যেহেতু বাইরেই যাওয়ার প্ল্যানিং আছে, আর আমার বড় ভাই যেহেতু জাপানেই থাকে, তাহলে হচ্ছে আমি এখানেই চেষ্টা করি, ইনশাল্লাহ আচ্ছা। এখানেই যাই। তো দেখ, রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। রেওআইটি আমাকে প্রচন্ড সাপোর্ট করছে এই বিষয়ে, এটা বলতেই হবে, মানতেই হবে। আমি যেই কোনো মুহূর্তে, মানে রাতে হোক দিনে হোক, যখনই স্যারকে হচ্ছে মেসেজ করছি, তখনই সে আমার মেসেজে রিপ্লাই দিছে। এরকম হয় নাই যে মানে আমি মেসেজ দিছি বা ফোন দিছি, সে আমার ফোন ধরে নাই বা মেসেজে রিপ্লাই দেয় নাই, এরকমটা কখনোই হয় না। এই সাপোর্টটাই আসলে অনেক কিছু একটা স্টুডেন্টের জন্য, যখন সে আবেদন করে বা ট্রাই করে। হ্যাঁ। বুঝতে পারছি। তো জাপানে যেদিন আপনি প্রথম ল্যান্ডিং করেন, মানে এয়ারপোর্ট ক্রস করেন যখন, মানে হুম। জাপানের ইমিগ্রেশন যখন ক্রস করেন, তখন ফিলটা কিরকম হচ্ছিল? অভিজ্ঞতাটা একটু যদি শেয়ার করতেন। অভিজ্ঞতা বলতে প্রথমে তো মানে সত্যি কথা যেটা বলতে, আমি খুবই নার্ভাস ছিলাম। আর স্যার খুব ভালোভাবে জানে যে আমি বাংলাদেশ থেকে যখন হচ্ছে মানে ফ্লাইটে মানে যাব, আমি বাংলাদেশের ইমিগ্রেশনে হচ্ছে আমার সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। ইমিগ্রেশন অফিসার মানে অনেক ঝামেলা করছে যে আপনি জাপানে যাইতেছেন, মানে ওনারা আসলে এই বিষয়গুলো সম্পর্কে ওনাদের আইডিয়া খুবই কম। খুবই হ্যাঁ, কম, উনি নতুন উনি নতুন। আমার, হ্যাঁ, আমাকে বলতেছে যে আপনি জাপানে জব ভিসা যাচ্ছেন, আপনার বিএমইটি নাই, এই নাই সেই নাই। কিন্তু আসলে জাপানে জব ভিসা যেতে হইলে যে বিএমইটি লাগে না, এই বিষয়গুলো আসলে ওনাদের জানা ছিল না। তা আমি আমার কোম্পানির সমস্ত ডকুমেন্টস তাকে শো করছি যে দেখেন, আমার কোম্পানির সমস্ত ডকুমেন্ট, এগ্রিমেন্ট, ফাইল সবকিছু দেখেন, চেক করেন। তো আমার অনেক একটা হ্যাসেল করছে, তো ওইখান থেকে একটু নার্ভাস ছিলাম। তো যাই হোক, স্যারকে তখন আমি আবার আমার বড় ভাই হচ্ছে কল দিছে। তো স্যার আবার পরবর্তীতে হচ্ছে আমাকে কল দিয়েছিলেন এবং বলছিলেন যে ভাই কোনো সমস্যা নেই, সবকিছু ঠিক হয়ে যাবে। সেটা তো রাত স্যার দুটো, আমাকে অনেক হেল্প করছিল রাত তখন। দুটোর দিকে হ্যাঁ, না? রাতের রাতের 2টার দিকে, হ্যাঁ। তো আমি এই আবার সেই সময় সময় যে আসলে, কি করছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে এই রাতের 2টা বাজে এরকম একটা, মানে জীবনে প্রথমবার মানে বাইরের একটা কান্ট্রিতে একা একা যাওয়া, এমনিতেই নার্ভাস ছিলাম, তার মধ্যে এরকম একটা সিচুয়েশন ফেস করছি, মানে আমি আরো তখন নার্ভাস হয়ে গেছি। তো ওই মুহূর্তে স্যার আসলে রাত 2টা বাজে ফোন দিয়ে কথা বলা, এটা আসলে অনেক বড় একটা অনুপ্রেরণা। তো জাপানে যখন মানে এসে যখন ল্যান্ড করলাম, তখন তো মানে ভিতরে খুবই একটা আনন্দ, জানা ফাইনালি আমি যে এখানে আসার জন্য 2-3 বছর ধরে হচ্ছে চেষ্টা করছি, আল্লাহ হচ্ছে আমাকে ফাইনালি এখানে আনছে। তা আমি নেমে প্রথমে আল্লাহ শুক্রিয়া আদায় করলাম, তারপর হচ্ছে স্যারদের শুক্রিয়া আদায় করলাম, স্যারকে ফোন দিলাম, দেখাইলাম যে স্যার আমি সেফলি হচ্ছে ল্যান্ড করেছি। মানে ওই দিনটার কথা আসলে আমি বলে বুঝাতে পারবো না। মানে এটা আমার জন্য খুবই একটা ইমোশনাল একটা দিন ছিল, যে না, আমি যেখানে আসতে চাইছি ফাইনালি আল্লাহ পাক হচ্ছে আমাকে আনছে। উসিলা ছিল হচ্ছে রেওয়া আইটি, তারা পরিশ্রম করছে, তাদের মাধ্যমে হচ্ছে আমি আজকে জাপানে এখানে আসতে পারছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। এবার একটা কোশ্চেন করে থাকি আপনাকে। জি। জাপানে যে কোম্পানিতে আপনি ডিমান্ড লেটার পেয়েছিলেন, সেই হ্যাঁ কোম্পানিতে গিয়েই তো জয়েন করেছেন, রাইট? হ্যাঁ। জি। জি। তো সেক্ষেত্রে সেখানকার প্রথম দিন আপনার কিরকম ছিল, বা আপনাদের যে জাপানি যে স্টাফরা
তারা আপনার হুম সাথে হুম। কিরকম বিহেভ করেছে, বা একটু যদি আমাদের পরিবেশটা তুলে ধরতেন। হ্যাঁ, প্রথম দিন হচ্ছে আমি যখন এসেছিলাম, মানে আমাদের কোম্পানির যিনি ম্যানেজার ছিলেন, তো উনি হচ্ছে আমাকে মূলত কোম্পানিতে নিয়ে গিয়ে আমাদের কোম্পানির শাসক বসের সাথে হচ্ছে ইন্ট্রোডিউস করায় দেয়। তো সত্যি কথা বলতে মানে আমার লাকটা আসলে অনেক ভালো। মানে আমি জাপান আসার জন্য প্রচুর পরিশ্রম করছি, অনেক ধৈর্য ধরছি, স্যার খুব ভালোভাবে জানে। জি তো জি জি এটা বলতে হবে ভাই, মানে আমি সত্যি কথা বলতে আমি আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করি যে জি। এইরকম একটা প্রতিষ্ঠানে হচ্ছে আমি আল্লাহ পাক আমাকে আনছে। মানে আমার কোম্পানির বস থেকে শুরু করে কোম্পানির ম্যানেজার, কোম্পানির টেনচো যা আছে বা স্টাফ যারা আছে, মানে সবাই এত ভালো আর সবাই আমাকে এত পছন্দ করে, মানে এটা আমি আচ্ছা। আসলে বলে বোঝাইতে পারবো না। মানে আমাকে ম্যানেজার নিয়ে গিয়ে, তো আমি যখন প্রথম দিন মানে মালিকের সাথে ছাত্রের সাথে দেখা করতে যাই, মানে আমি খুবই নার্ভাস ছিলাম। তো উনি আমার বুকে হাত দিয়ে বলতেছে, মানে বসকে বলতেছে যে ও সাইফুলের ভিতরে এই, মানে হার্ট বিট করতেছে, মানে ও কিঞ্চু ছিল, যে দোস্তে কিঞ্চু ছিল সাইফুল খান, দোস্তে কিঞ্চু ছিল সাইফুল খান। এখানে নার্ভাস হওয়ার কিছু নেই, জাস্ট নর্মাল হচ্ছে আমরা এখানে কথা বলতেছি, তুমি একদম ফ্রি থাকো, কোনো সমস্যা নেই। তো এরকম আচ্ছা। ভালো ছিল। তার পরবর্তীতে মানে 1 বছর হয়ে গেছে আমি হচ্ছে এই প্রতিষ্ঠানে কাজ করতেছি স্টিল নাও। মানে আমার যে কোনো সমস্যায় আমি হচ্ছে আমার ম্যানেজারকে যদি বলি যে আমার এই সমস্যা হচ্ছে, উনি সাথে সাথে সেটা সলভ করে দেয়। ইভেন আমি যখন মেডিকেল করতে গিয়েছিলাম, আমি জাপানে প্রথম, মানে আমি এটা জানতাম না যে কিভাবে কি করা লাগে, মানে কি করব, কোথায় যাব। তো ওনার নিজের মেডিকেলের ডেট শিডিউল ক্যান্সেল করে আমার আর ওনার মেডিকেলের ডেটের শিডিউল একসাথে নিছে, একসাথে ওরে নিয়ে আমাকে নিয়ে হচ্ছে হসপিটালে গিয়ে উনি নিজে থেকে ওনারও মানে মেডিকেলও করছে, সাথে হচ্ছে আমারও মেডিকেল সবকিছু উনি করাই দিচ্ছে, আচ্ছা করাই দিয়ে আচ্ছা। হচ্ছে নিয়ে আসছে। উনি কিন্তু হচ্ছে আমাদের 6টা রেস্টুরেন্টের ব্রাঞ্চের ম্যানেজার। তো মানে এরকম লেভেলের একটা মানুষ মানে আমাকে সময় দেওয়া বা আমাকে নিয়ে তো চিন্তা করে, এটা আসলে ভাই মানে আল্লাহ পাকের একটা রহমত, মানে যে ওনারা আমাকে এত এত পছন্দ করে বা আমার সবকিছু দেখে। ইভেন আচ্ছা। আমাদের কোম্পানির মালিক মানে যখন হচ্ছে আসলে সে আর কারোর সাথে দেখা করুক বা না করুক, মানে আমার সাথে এসে সে একটা উঠি দিয়ে যাবে, আই সাইফুল কি অবস্থা, ভালো আছো, সবকিছু কি ঠিক আছে? হ্যাঁ জি, আচ্ছা। সবকিছু ঠিক আছে, কোনো সমস্যা হচ্ছে? না, কোনো সমস্যা নেই। মানে আর কারো কিন্তু খোঁজ খবর সে নিচ্ছে না বা কারোর সাথে মানে সে কোনো কথাও বলতেছে না, কিন্তু আমার কাছে আচ্ছা। আইসেছে, আমার খোঁজ খবর নিতেছে, আমার মানে কথা জিজ্ঞেস করছে কোনো সমস্যা আছে কিনা। মানে এর থেকে আসলে মানে বড় প্রাপ্তি আসলে এই জাপানের মাটিতে আমার জন্য আর কিছু হইতে পারে বলে আমি মনে করি। মাশাআল্লাহ। বুঝতে পারছি। তো তারপর যে প্রতিষ্ঠানে কাজ করছেন, তো হুম একটু যদি ছোটখাটো ভাবেই বলতেন যে আসলে কাজের বিষয়গুলো কিরকম, বা টাইমিং কিভাবে মেনটেনেন্স করতে হয়, হ্যাঁ, বা হুম তাদের কমিটমেন্ট এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, যে একজন বাংলাদেশি হিসাবে আমরা যেরকম কাজ করি বা ওদের কাজগুলো কিরকম ডিফারেন্ট, কাজের পরিবেশ হুম। সম্পর্কে যদি একটু বলতেন। আচ্ছা, আমাদের কোম্পানিটা হচ্ছে একটা গ্রুপ অফ কোম্পানি। তো আমাদের আচ্ছা। কোম্পানির মানে অনেকগুলো বিজনেস আছে, তাদের মাশাআল্লাহ। অনেকগুলো বিজনেসের ভিতরে একটা সেক্টর হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ। তো আমাদের ফুড আচ্ছা। অ্যান্ড বেভারেজ এই সেক্টরে আমাদের কোম্পানির হচ্ছে 9টা রেস্টুরেন্ট আছে, এর মধ্যে 6টা রেস্টুরেন্ট হচ্ছে জাপানে, টোকিওতে হচ্ছে আমাদের 6টা হচ্ছে টোকিওতে, টোকিও সিটিতে আচ্ছা। আমাদের 6টা ব্রাঞ্চ আছে। তো আমি হচ্ছে মূলত টোকিওর শিনাগাওয়া হচ্ছে স্টেশনে হচ্ছে আমাদের একটা ব্রাঞ্চ আছে এখন, সেটা হচ্ছে ঘিঞ্জিরো, নাম হচ্ছে ঘিঞ্জিরো। আমি হচ্ছে এখন এই ব্রাঞ্চে মূলত হচ্ছে আমি এখানে আমি কাজ করি। সত্যি কথা বলতে যখন প্রথমে মানে আসলে মানে জাপানিদের কাজ আসলে টোটালি ডিফারেন্ট, মানে আমাদের বাংলাদেশিদের মতো হচ্ছে ওরা কোনো কিছুই না, মানে অপরিষ্কার অপরিচ্ছন্ন উল্টাপাল্টা কোনো কাজ ওরা এগুলো পছন্দ করে না। মানে আপনাকে একটা জিনিসে শিখাচ্ছে, আপনি শিখতেছেন, আপনি ভুল করতেছেন, সমস্যা নেই, কিছু বলবে না। কিন্তু আপনি শেখার ইচ্ছা নাই বা আপনি একটা ভুল করে ফেলছেন, সেটা আপনি স্বীকার করতেছেন না, তখন সমস্যা হবে। যে আপনি মানে ভুল করছেন, এটা আপনি কেন স্বীকার করবেন? আপনি একটা অনেক বড় অন্যায় করে ফেলছেন, আপনি যদি বলেন যে সুইমাসেন গোমেন আছে, আমার এটা ভুল হয়ে গেছে, আমি এটা ইচ্ছাকৃত ভাবে করি না বা পরবর্তীতে হচ্ছে আমি আর সচেতন জি থাকবো, জি। ওরা নিজ সাথে সাথে ইচ্ছাটাকে সাথে স্বীকার সাথে করা। হুম। হ্যাঁ, মানে ওরা সাথে সাথে বলবো যে ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি পরবর্তীতে আরো সাবধান ভাবে হচ্ছে তুমি কাজ করো। তো এরকম বলে তো আমার মানে কাজের জায়গাটা হচ্ছে এরকম ছিল। ওরা ওরা হচ্ছে আমার মানে বাংলাদেশ থেকে তো আমি প্রথম আছি, তো ওদের কালচার, ওদের মানে রান্না বান্না মানে টোটাল সবকিছু ডিফারেন্ট। তো আমার হাতে আচ্ছা। ধরে ধরে হচ্ছে সবকিছু শিখাইছে। তা আমি প্রথমে যখন আসছিলাম মানে বাংলাদেশ থেকে আমি যেই লেভেল হচ্ছে আমরা স্টাডি করে আসি জাপানের
সাথে আসলে এটা কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ হয় না। কারণ ওরা তো হচ্ছে ওদের লোকাল টোনে লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলে বা ফ্লুয়েন্টলি কথা বলে। তো যার কারণে আমার বুঝতে অনেক মানে সমস্যা হইতো। তো তখন হচ্ছে আমাদের তখন একটা টেন্সও ছিল, সে হচ্ছে চাইনিজ। তো সে হচ্ছে আমাকে মানে চ্যাট জিপিটিতে গুগলে সে আমাকে ট্রান্সলেট করে করে বাংলাতে হচ্ছে আমার এসে সবকিছু বুঝাইতো। সাইফুল স্যার, সাইফুল স্যার যত মিথ্যে সাইফুল স্যার যত মিথ্যে। এইভাবে ও যে এই যে দেখো এটা এইভাবে করতে হবে, এটা এটা তুমি বুঝতে পারছো এখন? হ্যাঁ জি 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 বুঝতে পারছি। এইভাবে হচ্ছে মানে ওরা আমার সাপোর্ট করছে, হেল্পফুল ছিল হেল্প কাজ করছে। শেখানোর বিষয়ে। জাপানিজরা অনেক হ্যাঁ, হেল্পফুল ছিল। অনেক হেল্পফুল ছিল। ইভেন ইভেন এখন পর্যন্ত মানে আমি যদি রাশ আওয়ারে থাকি, ওরাও চাইছে আমার কাজে আমার হেল্প করবে। এরকম না যে মানে ওর আশা আছে ওর সেক্টর হচ্ছে ওইটা, ওই ওই সেক্টরই কাজ করবে, আমরা কেউ ওরে হেল্প করতে যাবো না বা করবো না, বিষয়টা এরকম না। মানে সবাই সবাইকে হেল্প করে, সবাইকে সবাইকে সাপোর্ট করে। যার যে কোনো প্রবলেমে একজন আরেকজনকে যে হেল্প করবে, এটা মানে খুব ভালো একটা সাইড। বুঝতে পারছি। আচ্ছা, আমরা একটু পার্সোনাল দিকে চলে যাই। সাইফুল হ্যাঁ স্যার, জি আসলে আপনার যে জাপানের জীবন ব্যবস্থা, এখান থেকে তো একটা অবশ্যই বেনিফিট পাচ্ছেন কোম্পানির কাছ থেকে। তা আমরা একটু যদি শেয়ার হ্যাঁ। করেন আমাদের কাছ থেকে, যারা জাপানগামী আছে আপনার এই সেশনটা শুনবে বা জানবে, যে জাপানে আসলে কিরকম স্যালারি ভুক্ত হয়েছেন বা অ্যাচিভমেন্ট করতে পেরেছেন কিরকম? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে কি মানে জাপান তো সবকিছু আসলে একটা রুলস এর ভিতরে চলে, এটা সবাই জানে। মানে রাইট। বাংলাদেশের থেকে অনেকে অনেক ধরনের ধারণা রাখে যে আমি যাব বা মানে আমাকে যে এজেন্সি পাঠাইতেছে বা যে কোম্পানি পাঠাইতেছে তারা মনে হয় মানে আমার সাথে দুই নাম্বারই করবে বা আমাকে টাকা পয়সা কম দিবে। আসলে বিষয়টা এরকম না। জাপান হচ্ছে একটা নির্দিষ্ট রুলস এর ভিতরে চলে। তার হচ্ছে তাদের ঘন্টা হিসাবে হচ্ছে একটা নির্ধারিত একটা স্যালারি থাকে, বা আপনার সাথে কন্ট্রাক্ট ওয়াইজ তারা যেই স্যালারিটা হচ্ছে আপনি নির্ধারণ করবে, আপনাকে তারা সেইভাবে সেই স্যালারি দিবে। আর জি। সেই হিসাব যদি আমি করি, মানে আমি এক্স্যাক্টলি হচ্ছে আমার স্যালারিটা বলতেছি না, কারণ এটা তো আরো মানুষ দেখবে, আর এটা আসলে এভাবে প্রকাশ করার পিছনে। তবে জাস্ট আমি হচ্ছে একটা আইডিয়া দিতেছি, সেটা হচ্ছে বাংলাদেশি মানে আমার জাপানের স্যালারিটা হচ্ছে জাপানি ইয়েনের হিসেবে মানে 2 লাখ থেকে 3 লাখ ইয়েনের ভিতরে। তো আচ্ছা আচ্ছা, বাংলাদেশে যদি হিসাব করি, আমি বলতে পারি যে অলমোস্ট হচ্ছে আমার 2 লাখ টাকার মতো হচ্ছে স্যালারি। আর সাথে হচ্ছে যদি আমি যখন আমি ওভার টাইম করি বা লেট নাইট হচ্ছে শিফট করা লাগে, হুম। সেক্ষেত্রে হচ্ছে ওইটা আলাদা। তারপরে তো এমনিতে হচ্ছে কোম্পানি থেকে বছর হচ্ছে বোনাস দেয়, বোনাস পাওয়া যায়, বোনাস দেয়, সেটা হচ্ছে ভালো দিক। আমি যেরকম আবার হচ্ছে বোনাস বলতে মানে বাৎসরিক তো একটা বোনাস দেয়। তারপর হচ্ছে হুম। কোম্পানির হচ্ছে আমাদের কিছু টার্গেট থাকে, মান্থলি সেল, সেলস। যদি মান্থলি সেলসটা যদি টার্গেট হয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা যারা শাইন আছি বা যারা আরো ছোট থেকে সবাইকে হচ্ছে তার একটা বোনাস অ্যামাউন্ট দেয়। সেটা হচ্ছে আমি পাইছি। আমি নতুন কিছু দেখেছি আমাকে দেয় না, বিষয়টা এরকম না, উল্টা আমারই সবার আগে দিচ্ছে। বুঝতে পারছি, আপনার কাজের প্রতি তারা একটু স্যাটিসফাই ছিল বিধায় এই বিষয়গুলো শেয়ার হ্যাঁ করছেন। ঠিক আছে। জি তো কিছু ক্ষেত্রে জাপানিজ ভাষাটা একটা ম্যান্ডেটরি। হ্যাঁ, জাপানের সুন্দর জি লাইফ জি স্টাইল এবং সুন্দর একটা বেতন পাওয়ার জি জন্য জাপানিজ ভাষাটা ম্যান্ডেটরি। তো আপনি মনে করছেন যে আমাদের যে বাংলাদেশের যে লেভেলটা, সেই লেভেলটা লেভেল জি 4টা এনাফ? হ্যাঁ, আমরা যদি এনাফ আরো না। লেভেল 3 যদি আমরা মোটামুটি কভার করতে পারি, তাহলে ওদের সাথে হুম। প্রাথমিক অবস্থা চলাফেরার একটা আমরা পরিবেশ তৈরি করতে পারবো, তাই তো? জি 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 জি, অবশ্যই। কারণ বিষয়টা হচ্ছে কি মানে বাংলাদেশ থেকে মানে আমরা যারা জাপানে আসতে চাই, তারা মনে করি কি যে আমি হচ্ছে জাপানে N5 পাস করছি মানে আমি জাপানিজ ভাষা শিখে গেছি, আমি জাপানিজ ভাষা পেরে গেছি, আমি জাপানে যাওয়ার জন্য অ্যাভেলেবল হয়ে গেছি, আমি এখন জাপানে যেতে পারবো। কিন্তু ভাই মানে জাপানের মাটিতে সে যখন পাড়া দিবে, পাড়া দেওয়ার সাথে সাথে হচ্ছে তার সেই কনফিডেন্ট হাওয়ার সাথে উড়া যাবে। আমি নিজে হচ্ছে জাপানিজ লেভেলের N4 হচ্ছে বাংলাদেশ থেকে কমপ্লিট করে আসছি। মানে আমি এসে স্টিল নাও আমার কিন্তু 1 বছর হয়ে গেছে, তাদের সাথে আমি ওঠা বসা করতে করতে কথা বলতে বলতে এখন হচ্ছে আমি মোটামুটি হচ্ছে একটা পর্যায়ে আসছি যে আমি তাদের সাথে একটা কথা বলতে পারি, বা তারা আমাকে কিছু একটা বুঝাইলে বললে আমি সেটা বুঝতে পারি। তো বাংলাদেশ বুঝতে থেকে যারা আসতে চায়, জাপানের জীবনটা আসলে ভাই জাপানিজ ল্যাঙ্গুয়েজ জানা ছাড়া আপনারা কখনোই এখানে আপনি মানে আপনি স্থায়ী হতে পারবেন না। স্টুডেন্ট টুমোরও আপনাকে এটা সাফার ভুগতেই হবে। তো ধৈর্য নিবেন, ধৈর্য নিয়ে জাপানিজ ভাষাটা বাংলাদেশ থেকে যতটুকু সম্ভব আপনারা শেষ করে আসবেন। এখানে হচ্ছে জব ভিসাতেও যদি আপনারা আসেন, আসার পরে হচ্ছে আপনাকে চেষ্টা করতে হবে সময় বের করে আপনাকে জাপানি, যেরকম আমি মানে আমি তো খুব ব্যস্ত থাকি, তারপর হচ্ছে যখন সময় আমার মোবাইল ফোনের ভিতর হচ্ছে
আমার সবকিছু মানে টেক্সট বুক গুলো আছে। আমি যখন সময় পাই ট্রেনে আসা যাওয়ার মাঝখানে হচ্ছে আমি ভোকাবুলারি গুলো ট্রাই করি। তারপরে জাপানিজ আছে তাদের সাথে প্রতিদিন কিছু কিছু বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি। এভাবে হচ্ছে আমি আমার চেষ্টা করতেছি। তারপর হচ্ছে সামনে জেএলপিডি আছে, তো আমার চিন্তা ভাবনা আছে এক্সাম দেওয়া। তো এইভাবে হচ্ছে নিজেকে মানে আগায় নিতে হবে, এছাড়া আসলে কোনো উপায় নেই। জাপানে থাকতে হলে জাপানিজ ল্যাঙ্গুয়েজ আপনাদেরকে মাস্ট শিখতে হবে, জানতে হবে। এছাড়া উপায় নেই, কারণ আপনি একটা বিপদে পড়লে একজনের থেকে যে সাহায্য চাবেন সেটাও তো পারবেন না জাপানিজ ছাড়া। ওরা তো জাপানিজ ছাড়া কিছু বুঝে না। Right. এই হচ্ছে বিষয়। তো সাইফুল, আমরা একটু সংক্ষিপ্ত করবো। আচ্ছা, জাপানে যারা নতুন জি যেতে চাচ্ছে, আপনার মতো যারা জি। গ্রাজুয়েট কমপ্লিট করেছে, হ্যাঁ, তারা যারা যেতে চায় তাদের উদ্দেশ্যে আপনার কি অভিমত থাকবে? তাদেরকে গাইডলাইন হিসাবে কি দিতে চাচ্ছেন? আর তাদের উদ্দেশ্যে স্যার হচ্ছে আমার একটা উপদেশ থাকবে, সেটা হচ্ছে যে আপনারা মানে জাপানে আসতে চান মানে হচ্ছে আপনাকে ফার্স্ট অফ অল ধৈর্য থাকা লাগবে আপনার। কারণ জাপানে আসার প্রসেসিংটা হচ্ছে একটু লেন্দি থাকে, তো অনেক সময় আমরা হতাশ হয়ে যাই, বা হুম, এজেন্সির সাথে হচ্ছে আমরা অনেক সময় অনেক বাজে বিহেভ করি বা উল্টাপাল্টা কথাবার্তা বলি দেরি হয় দেখে। যেমন মানে আমি আমার নিজের কথা যদি বলি, আমি অলমোস্ট মানে 1 বছরের বেশি সময় হচ্ছে আমি কিন্তু রেওয়ার আপনি সাথে ছিলাম। সবচেয়ে বেশি ধৈর্যবান অ্যাপ্লিকেন্ট ছিলেন এবং আল্লাহ তাআলা আপনাকে এজন্য দিছেও। আপনি যে আসলে জি ধৈর্যবান তার পরিচয় হ্যাঁ। দিয়েছেন, বা খুশি হয়ে আপনাকে দিয়েছে। প্রথমে কয় বছরের ভিসা পেয়েছিলেন বলেন? 3 বছরের হচ্ছে আমি ভিসা পেয়েছি 3 বছরের এক সুযোগে। পেয়েছিলেন। হ্যাঁ, তিন জি, বছরের আল্লাহ তো আপনাকে দিছে তো একদম। যারা হ্যাঁ যারা মরাই হচ্ছে দিছে। মানে বাংলাদেশ থেকে নতুন অ্যাপ্লিকেন্ট আছেন, জাপানে আসতে চাচ্ছেন, তো তাদের উদ্দেশ্য হচ্ছে যে আপনারা প্রথমে হচ্ছে ভাষার দিকে গুরুত্ব দিবেন, নিজেকে ওইভাবে তৈরি করবেন। তারপর হচ্ছে ধৈর্য থাকা লাগবে আপনাকে জাপানে আসার জন্য, প্যাশন থাকা লাগবে। আর অবশ্যই যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনাকে হার্ড ওয়ার্ক করার মেন্টালিটি থাকতে হবে। আপনি যদি হার্ড ওয়ার্ক করার মেন্টালিটি না রাখেন, তাহলে জাপানে এসে আপনি খুব বিপদে পড়ে যাবেন, এটা হচ্ছে বাস্তব। কারণ বাংলাদেশে আপনি ঘুমাইছিলেন, বসেছিলেন, এগুলো আসলে জাপানের জীবনে এটা আসলে কখনোই সম্ভব হয় না। তো রাইট। নতুন যারা আছেন, উদ্দেশ্য আমার হচ্ছে একটাই পরামর্শ থাকবে যে আপনারা নিজেদেরকে ভাষাগত দিক থেকে হচ্ছে নিজেদেরকে আরো যত দূর সম্ভব ভাষাগত দিক থেকে তৈরি করুন। আর হচ্ছে আপনারা রেওয়া আইটি আছে, তাদের সাথে যাবেন, পরামর্শ নেবেন। তারা জাপান নিয়ে দীর্ঘদিন ধরে জব ভিসা নিয়ে কাজ করতেছে, তো তাদের আইডিয়া অনেক বেশি। কারণ যে যেই সেক্টরটাতে থাকে, যে যেই সেক্টরটা নিয়ে কাজ করে, সে সেই সেক্টরটাতেই সব থেকে ভালো জানে, সব থেকে ভালো বুঝে। মানে এটা আমি মনে করি। আর রেও আইটি যেহেতু দীর্ঘদিন ধরে কাজ করতেছে, তো আমি মনে করি যে আপনারা রেও আইটি থেকে জাপান বিষয়ে খুব ভালো একটা তথ্য পাবেন, এবং জাপানে যাবার বিষয়ে তারা আপনাকে সব থেকে বেশি বাংলাদেশে আপনাকে হেল্প করতে পারবে। রাইট। আচ্ছা, আরেকটা বিষয় বলি সাইফুল, আপনার আসলে জাপানকে ঘিরে আপনার ফিউচার এইম কি? জাপানকে ঘিরে আপনি কতদিন বসবাস আমি করতে চান? হ্যাঁ আমার হচ্ছে এখন এখন তো জাপানের সিচুয়েশনটা আসলে স্যার সত্যি বলতে হচ্ছে অনেক কঠিন হয়ে যাচ্ছে দিন দিন। মানে যারা আছে আমরা বিদেশিরা আছি বা থাকতেছি, তাদের জন্য অনেক ধরনের রুলস হচ্ছে হার্ড হচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে। তা আমার হচ্ছে রিজিকের মালিক তো আল্লাহ স্যার। মানে আমার প্ল্যানিং রাইট। আছে যে যতদিন হচ্ছে আল্লাহ পাক হচ্ছে আমার রিজিক জাপানে রাখবে, আমি জাপানে থাকতে পারবো, ততদিন আলহামদুলিল্লাহ আমি জাপানে আছি, জাপানে থাকবো। যদি কোনো কারণে যদি ভবিষ্যতে কখনো যদি অ্যাক্সিডেন্ট না হয় বা অ্যাক্সিডেন্ট হয়, জাপান থেকে যদি চলে যাবে, তখন তার কিছু করার নাই, চলে যেতে হবে। তবে আমার ইচ্ছা আছে মানে জাপানে থাকার, কারণ এই জাপানের মতো এত শান্তিপূর্ণ একটা জীবন আসলে এটা এখানে না আসলে আসলে বোঝা যাবে না। মানে রাতের যত রাতে বের হন না কেন, আপনার কোনো নিরাপত্তা জনিত কোনো সমস্যা নাই। আহ, কোথাও কোনো ধুলা বালি, মানে কোনো মারামারি গ্যাঞ্জাম এই ধরনের কোনো কিছুই নেই। মানে আপনার কোনো সমস্যা নেই, মানে আপনি আপনার নিজের মতো চলাফেরা করতে পারবেন, আপনার জীবনের একটা নিরাপত্তা থাকবে, এবং আপনি একটা বেটার একটা লাইফ, বেটার একটা ফিউচার হচ্ছে আপনি জাপানে এসে গড়তে পারবেন। বুঝতে পারছি। সবশেষ কোশ্চেন একটা করব। জি স্যার। সাইফুল তো অনেক জাপানিজ ফুড খান, যেহেতু জাপানিজ হোটেল এন্ড রেস্টুরেন্টে জব করছেন। হ্যাঁ তো হ্যাঁ আমার কথা হচ্ছে যে মায়ের হাতের রান্না কি মিস হ্যাঁ। করেন না? কি বলে স্যার, মায়ের হাতের রান্না হচ্ছে আমি প্রতিদিনই হচ্ছে মিস করি। এবং আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, মানে আমার হচ্ছে মানে আমি যখন বাংলাদেশ থেকে আসি, আসার সময় ইচ্ছা ছিল হচ্ছে আহ, মানে খাসি মানে যেটাকে বলে ছাগলের মাংস হচ্ছে রান্না করে মানে ফ্যামিলির সব হচ্ছে খেয়ে আসবে। কিন্তু মানে আমার সবকিছু এত দ্রুত হয়ে গেছে ঈদের পরে পরে, মানে আমি আর সময় পাইনি, তো এইভাবে হয় না। তো আমার আম্মা এখন পর্যন্ত হচ্ছে আমাদের বাসায় হচ্ছে মানে ছাগলের কোনো মাংস রান্নাও করবে না, সে খায়ও না, সে তো খায় না,
রান্না করে না, মানে তার মানে কান্না ছিল যে আমার ছেলে এটা খাই দিতে পারে নাই, আমি এটা করবো না, সে যখন এসে খাবে তারপরে সেসব। তো মায়ের হাতে রান্না তো অবশ্যই মিস করি। যদিও জাপানিদের খাবারগুলো কিন্তু অনেক মজাদার, আমি কিন্তু তাদের মানে যেগুলো হালাল, মানে আমরা মুসলিমরা যেগুলো খেতে পারবো, এই ধরনের অনেক ফুড কিন্তু আমি খেয়েছি। আর যেহেতু আমি হচ্ছে রেস্টুরেন্টে থাকি, আমার প্রতিনিয়তই খাওয়া হয়, তাদের খাবারও কিন্তু খুব মজা। তাদের জি। খাবার মধ্যে তারাও কিন্তু আমার খাবার খায়, বাংলাদেশিদের খাবার খায়, এবং তারা খুব আচ্ছা। মজা ভাবেই খায়, এবং তারা বলে যে খুব মজা সাইফুল, উমাই। মানে এগুলো খুব মজা লাগে শুনলে তাদের মুখ থেকে, যে না তারাও আমাদের দেশের খাবার তারাও পছন্দ করে। আর বুঝতে মার পারছি। হাতে রান্না তো মিস করি প্রতিনিয়ত, দেশের মানুষদেরকে প্রতিনিয়ত কবে মিস আবার করি আমি। কবে আবার সেই মায়ের হাতের রান্না খাওয়ার জন্য দেশে আসতে চাচ্ছেন? ইনশাল্লাহ খুব শীঘ্রই, আল্লাহ পাক যদি সবকিছু ঠিক রাখে, খুব শীঘ্রই ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। থ্যাংক ইউ। আপনার জাপান জীবন আরো সুন্দর হোক। এবং সাইফুল তো মনে হয় এখনো বিবাহ করেন নাই, তাই তো? না, আমি এখনো বিয়ে শাদী করি নাই, যাই হোক, দেশেই জাপানে করার আসলাম ইচ্ছা মাত্র। থেকে। হ্যাঁ অবশ্যই দেশেই। জি, এখন তো ইনশাল্লাহ। জাপানে আসলাম মাত্র, নিজের ক্যারিয়ারটা গুছাই, তারপর আছে এগুলা নিয়ে চিন্তা ভাবনা করা যাবে আর কি। ঠিক আছে, সাইফুলের জন্য দোয়া থাকবে। আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। প্রবাসী জীবন একটু কষ্টেরই হয়। হ্যাঁ, হ্যাঁ আমাদের অবশ্যই। বাবা মা সবাইকে দেখে আসলে থাকাটা অনেক কষ্টের। হ্যাঁ, শুধুমাত্র বিশেষ যে দিনগুলো থাকে, বিশেষ করে ঈদ, হ্যাঁ, বা হ্যাঁ, অন্যান্য যে বাঙালি যে কালচারের দিনগুলো থাকে, হ্যাঁ সেটাই। এগুলো একটু অন্তত পক্ষে সন্তুষ্ট হওয়া যায় যে না, ফ্যামিলির পাশে আছে। তো প্রবাস জীবনে এই বিষয়টা অনেক কষ্টের হয়। তো ইনশাল্লাহ দেখা হবে। ঢাকায় আসলে অফিসে আসার দাওয়াত রইলো। ইনশাল্লাহ স্যার, দেখা হবে খুব শীঘ্রই, আশা করি হচ্ছে আল্লাহ পাক যদি সবকিছু ঠিক রাখে, তাহলে খুব শীঘ্রই হচ্ছে আপনাদের সবার সাথে দেখা হবে। এবং আমি বাংলাদেশে গেলে তো অবশ্যই হচ্ছে আপনাদের সাথে দেখা হবে, আপনাদের অফিসে যাবো ইনশাল্লাহ, সেখানে গিয়েও সবার সাথে ইনশাল্লাহ কথা বলবো, দেখা করব। কারণ আমি একটা জিনিস সবসময় যেটা বিশ্বাস করি, সেটা হচ্ছে মানুষ তার স্বপ্নের থেকে বড়। আর রাইট। মানুষ যত বড় হোক না কেন, তার শেকড়টা সবসময় তার মনে রাখা উচিত, যে সে কোথা থেকে আসছে, কিভাবে আসছে। এখন জাপানে এসে অনেকে মানে পাল্টে যায়, হ্যাঁ, মানে সে কিভাবে আসছে এই জিনিসগুলো আসলে সে মনে রাখে না। তো এইটা খুব খারাপ জিনিস। আপনার এই আমি কৃতজ্ঞতা যত বলতে যে বড়ই আমরা হই, আমরা হ্যাঁ, সবসময় আমাদের রেলওয়ে স্টাফ, আমাদের ম্যানেজার স্যার থেকে শুরু করে এবং অন্যান্য যে পুরাতন স্টাফ, সবাই আপনাকে মানে আপনার যখন ছবি দিয়ে আমরা কোনো কিছু একটা এডিটিং করি বা একটা ভিজিটিং কোনো কিছু প্রসপেক্টাস বানাই আপনার ছবি দিয়ে, তখন আপনাদের ফিল হয়, সবাই প্রাউড ফিল করে যে না, সাইফুল অমায়িক একটা ছেলে ছিল। এবং সবসময় আপনি কৃতজ্ঞতা আমাদের প্রতি বা আমাদের টিমের প্রতি করেন, বা এটা এটা ভালোবাসা হচ্ছে আছে। স্যার ভালোবাসা, আপনারা আমাকে ভালোবাসেন, এই যে মানুষ আমাকে ভালোবাসে, এইটা মানে স্যার জীবনে সব থেকে বড় প্রাপ্তি। এর থেকে আসলে বড় কোনো প্রাপ্তি আছে বলে আমি মনে করি না। আর বিশেষভাবে হচ্ছে আমি রেআইটিকে ধন্যবাদ জানাই, যে আজকে হচ্ছে আমি জাপানে আছি, আমার স্বপ্নটা পূরণ হয়েছে, এটার পেছনে রেআইটির অবদানটা সব থেকে বড়। তো মানুষ অবদান স্বীকার করাটাই হচ্ছে স্বাভাবিক, যারা না করে তারা তার মানুষের কাতারে থাকে না। তো আমি জীবনে যত বড়ই হই না কেন, যত ভালো অবস্থানেই থাকি না কেন, আমি সবসময় মনে করি এবং সবসময় সবাইকেই বলি যে না, এর মাধ্যমে হচ্ছে আমি জাপানে আসছি, ওনারা আমাকে জাপানে পাঠাইছে, ওনারা আমাকে হেল্প করছে, সব থেকে সাহায্য করছে। এটা এর জন্য আমি তাদের প্রতি সবসময় কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ। অন্তর থেকে আপনার জন্য ভালোবাসা রইলো এবং আল্লাহর কাছে দোয়া করি আপনার প্রবাস জীবন যেন আরো সহজতর হয়। ঠিক আছে, ভালো থাকবেন। আমাদের ছোট্ট সেশন আসার জন্য দোয়া রইলো। থ্যাংক ইউ সবার জন্য। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।